নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখি খুঁজে। আজ উপন্যাসের ৩১ পর্ব। সকালবেলাতে বড় বউর মনে হলো কেউ রাতে ফল জল খায়নি। সবাই সোনাকে নিয়ে এমন ব্যস্ত ছিল যে খাবার কথা কারো মনে আসেনি। এখন সোনা ঘুমোচ্ছে। খুব আলগোছে চন্দ্রনাথ তাকে পশ্চিমের ঘরে নিয়ে যাচ্ছেন এবং শুইয়ে দিচ্ছেন। কাঁথা বালিশ সব টেনে নেওয়া হচ্ছে পশ্চিমের ঘরে। কপালে হাত দিয়ে দেখল বড় বউ। মনে হলো ওর জ্বরটাও কমে এসেছে। সে পূবের ঘরে গিয়ে দেখল তেমনি পড়ে আছে সব। কুকুরটা দাওয়ায় শুয়ে আছে, তার মানুষ কোথাও নেই। তাকে ওর রাতে খেতে দেওয়া উচিত ছিল। ওর যে এমন মনে হয়নি তা নয়, কিন্তু ভূপেন্দ্রনাথ, চন্দ্রনাথ এবং শচীন্দ্রনাথের মুখ চোখ এত বেশি বিষণ্ণ ছিল যে খাবার কথা বড় বউ বলতে সাহস পায়নি। ওরা খেতে আসছে না, ওর মানুষ একা একা বসে খাবে। ওর কেমন স্বার্থপরতার কথা মনে হয়েছিল। একসঙ্গেই খাবে, সোনা হয়তো কিছুক্ষণের ভিতরই স্বাভাবিক হয়ে যাবে, এই আশায় আশায় সবাই রাত ভোর করে দিয়েছিল। পাগল মানুষই নেই, কুয়াশা ঘন বলে কোথায় আছে মানুষটা টের পাওয়া যাচ্ছে না। খুব দূরে যখন আজকাল যান না, তখন হয়তো অর্জুন গাছটার নিচে গিয়ে বসে রয়েছেন। তার অনেক কাজ। সে সকাল সকাল ঘরে ঢুকে সব ফলমূল বের করে দিল। আর একটু বেলা হলে সেই ফলমূল ছেলেদের ভাগ করে দেবে। মনটা কেন যে খচখচ করছে বড় বউ বুঝতে পারছে না। ভীষণ একটা হাহাকার বাজছে। প্রথমে মনে হয়েছিল শ্বশুরমশাই মারা গেছেন। এতদিন সেই মানুষটাকে সেবা শুশ্রূষা করেছে, হয়তো এই জন্য এমন হবে। কিন্তু পরে মনে হলো এত গভীরে সেই হাহাকার বাজবে কেন? কেমন শূন্য শূন্য মনে হচ্ছে সব। তিনি কতদিন কাছে থাকেন না, 10-12 দিন ক্রমান্বয়ে বাইরে বাইরে ঘুরে বেড়ান। বাড়ি ফিরে এলেই নাপিত বাড়ির হরকুমারকে ডেকে দাড়ি কামানোর ব্যবস্থা করা হয়। প্রতিদিন হরকুমার আসে না, 2 দিন অন্তর অন্তর তার এ বাড়ি ঘুরে যাবার কথা। সে না এলে এক মুখ দাড়ি নিয়ে মানুষটা থাকবেন বলে বড় বউর খারাপ লাগে। গতকাল সে বারবার করে বলেছে, তুমি এ কদিন কোথাও যেও না, এ সময় কোথাও যেতে হয় না। তবু যে মানুষটা কোথায় গেলেন। সে পল্টুকে ডেকে তুলল। এই ওঠ তো, যা দেখ উনি আবার কোথায় গেলেন। মার এতটা উদ্বেগ পল্টুর ভালো লাগলো না। সে পাশ ফিরে শুল। কত বেলা ঘুমাবি, যা না বাবা, দেখ উনি কোথায় গেলেন, ধরে নিয়ে আয়। পল্টু চোখ বুজেছিল। মার এই বারবার তাগাদা ওর ভালো লাগছিল না। ঠাকুরদা মারা গেছেন, এ কদিন ওদের পড়া থেকে ছুটি। সে খুব ঘুমাবে এ কদিন। অন্য সময় সকাল হলেই দরজায় শব্দ, পল্টু ওঠ, বেলা হয়ে গেছে, গোপাটে যাবি। মাস্টারমশাইয়ের জন্য ওরা ঘুম থেকে কিছুতেই বেলা করে উঠতে পারে না। ওর মনে হয় তখন মাস্টারমশাই রাতে ঘুমান না, কেবল জেগে থাকেন। যদি ভোর হয়ে যায়, বেলা হয়ে যায়, তবে তিনি ওদের নিয়ে গোপাটে যেতে পারবেন না, মটকিলার ডাল ভেঙে দিতে পারবেন না। মাঠে সব প্রাতকৃত্যাদির কাজ, যেন তার শুধু ওদের পড়ানোই কাজ নয়, ওদের স্বাস্থ্যবিধি লক্ষ্য রাখাও তাঁর কাজ। পল্টুর মনে হয় তখন কে যে তাকে এসব দায়িত্ব দিল, কেন যে তিনি সারা রাত না ঘুমিয়ে ওদের ডেকে তোলার জন্য বসে থাকেন। সে মাস্টারমশাইয়ের ভয়ে কুঁকড়ে থাকে সব সময়। ওর কিছুতেই পড়া মুখস্থ হয় না। সে বারবার পড়েও পড়া মনে রাখতে পারে না। মাস্টারমশাই তাকে খুব মারেন, লালটুকে খুব একটা মারতে পারেন না। একদিন খুব মেরেছিলেন মাস্টারমশাই। পড়াশোনা না করলে বড় হয়ে করবি কি, খাবি কি? লালটু একটু বেয়ারা ধরনের, জেদি, একগুঁয়ে। সে মার খেয়ে অতিষ্ঠ হয়ে উঠলে বলেছিল, আমি তরকারি বেইসা খামো। সেই থেকে শশীভূষণ যেন লালটুকে আর তেমন মারেন না, বরং তিনি যেন কেমন একটু ওকে সমীহ করতে শুরু করেছেন। পল্টু শুয়ে শুয়ে ভাবল, তাকে মারলেও সেও একদিন এমন বলে দেবে। কিন্তু সে দেখেছে পারে না। খুব রেগে গেলে মাস্টারমশাই মারেন, তারপর আবার চুপচাপ মাথা ঠান্ডা করে কেমন দুঃখী মানুষের মতো মুখ করে রাখেন। বলেন, তোরা বড় হলে এই দেশ বড় হবে। অর্থাৎ যেন শশীভূষণের বলার ইচ্ছা, দেশ মানেই হচ্ছে দেশের মানুষ, তাদের প্রকাশই হচ্ছে দেশের প্রকাশ। স্কুলে পল্টু দেখেছে সারাটা সময় মাস্টারমশাই কি ব্যস্ত থাকেন। কোথায় কি হবে, তিনি নানান রকম ফুলের গাছ এনে স্কুলের মাঠে লাগিয়েছেন, নানান রকম খেলার ব্যবস্থা করেছেন।
সবার ছুটি হয়ে গেলেও তাঁর ছুটি হয় না। ওরা তখন স্কুলের মাঠে মাস্টারমশাইয়ের জন্য বসে থাকে। বড় বউ আবার ডাকলো, কি রে, তুই উঠবি না? সে বলল, না, আমার ভালো লাগে না। দেখ বাবা, উনি এই সকালে কোথায় আবার বের হয়ে গেলেন, একটু উঠে গিয়ে দেখ। তুমি দেখো, আমি পারুম না। বড় বউ ছেলের মাথার কাছে বসল। সোনার শরীর ভালো না, কত কাজ আমার। তোরা এখন বড় হয়েছিস, ওকে যদি দেখে না রাখিস তবে কে দেখবে? পল্টুর ভারী বিরক্ত লাগছিল। সে সাধারণত মায়ের সঙ্গে আগে শুতো না, এই সেদিন থেকে মায়ের পাশে শুচ্ছে। সে শুতো ছোট কাকার সঙ্গে। কিন্তু এই দেশে কি যে হলো, রাতে নানান রকম অত্যাচার এবং অবিচারের ছবি ভেসে উঠলে মা ভয় পান। সারা রাত কোনো কোনো দিন ওদের জেগে থাকতে হয়েছে। বর্ষাকালটাই ভীষণ মনে হয়েছিল। শীতকালটা ভালোই গেছে, কোথাও কোনো অঞ্চলে আবার দাঙ্গা বেঁধে গেছে। এই গ্রীষ্মে আবার নানান রকমের খবর। এসব কারণেই পল্টু মায়ের সঙ্গে থাকছে। মার এমন কথায় সে বলে ফেলল, আর তোমার লগে শুমু না, ছোট কাকার লগে শুমু। বড় বউ ভারী কষ্ট পেল ওর কথায়। পল্টু খুব একটা জেদি ছেলে নয়, তবু কেমন যেন সে তার বাবার সম্পর্কে একটা বিরূপ ধারণা পুষে রেখেছে। সে যেন বুঝতে পারে সে, তার মা এবং বাবা এই পরিবারের গলগ্রহ, এবং তার বাবা কত বড় কাজ করতেন। সে এবং মা কত সুন্দর একটা ছবি দেখতে পায় মাঝে মাঝে। বড় শহরে তার মা তার হাত ধরে কোনো একটা বড় রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। বাবার পরনে প্যান্ট কোট, বাবা চকচকে জুতো পরেছেন, মাথায় ফেল্ট ক্যাপ। ওর বাবা সাহেব বনে যেতে পারতেন। যেমন সে দেখেছে মুড়াপাড়ার সেই মানুষ মেজবাবু, যাকে সে দেখেছে প্যান্ট কোট পরলে অন্য মানুষ হয়ে যান। সারা পরিবারে যতই মেজবাবু সম্পর্কে নিন্দা হোক, ভিতরে ভিতরে মেজবাবুকে সবাই কেমন সমীহ করত। পল্টুর ভারী খারাপ লাগে ভাবতে তার বাবা পাগল। সেজন্য যখনই কোথাও ওর বাবার কথা ওঠে, সে সেখানে থাকে না, কারণ ভিতরে ভিতরে ওর এই এক কষ্ট, এবং সেই জন্যই বুঝি কোনো পড়া মনে রাখতে পারে না। কেমন এক হীনমন্যতায় সে সবসময় ভোগে। বড় বউ ওকে দিয়ে কোনো কাজ করাতে পারেন না। তখন যদি ধন এসে বলতো, পল্টু ওঠ, তোর বাবাকে খুঁজে নিয়ে আয়, পল্টু এক লাফে উঠে পড়ত এবং সে তার বাবাকে খুঁজতে বের হতো। এসব জেনেও বড় বউর পল্টুকে কেন জানি বারবার বলতে ইচ্ছা হয়, তুই তোর বাবাকে দেখে না রাখলে কে রাখবে? তোর বাবার জন্য কষ্ট হয় না পল্টু? তুই আমার একমাত্র ছেলে, তুই আমার দুঃখ বুঝবি না? মার এমন চোখ মুখ পল্টু সহ্য করতে পারে না। সে ভয় তাকাচ্ছে না। যত কষ্ট মার এই চোখে মুখে। কেমন দুঃখী মুখ নিয়ে মা মাঝে মাঝে তার শিয়রে বসে থাকে। তখন সে আর শুয়ে থাকতে পারে না। বাবাকে সে খুঁজতে বের হয়। কাউকে সে কিছু বলে না। কেউ যদি ওকে জিজ্ঞাসা করে, ঠাকুর তুমি এই জঙ্গলে অথবা মাঠে, সে বলে এমনি। সে যে তার বাবাকে খুঁজতে বের হয়েছে কিছুতেই কাউকে বলবে না। বরং সে নিজে যত জায়গা আছে যেখানে যেখানে তিনি বসে থাকতে পারেন, সব জায়গায় ভীষণ ছুটোছুটি করেও যখন খুঁজে পায় না, তখন এক অসহ্য অভিমানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার অলক্ষ্যে কাঁদে। যেন তার বলার ইচ্ছা, বাবা তুমি এটা বোঝো না কেন? তোমার জন্য মা চোখ মুখ বুজে সংসারের সব কাজ করে যাচ্ছে। তুমি ভালো হলে আমাদের কোনো দুঃখ থাকতো না। আর সোনা যদি খুঁজতে বের হয় তার পাগল জ্যাঠামশাইকে, তখন সে সবাইকে জিজ্ঞাসা করবে, কই গেছে দেখছেন? আমার জ্যাঠামশাইরে দেখেন নাই? সকাল থাইক্কা বাড়ি নাই। না রে ভাই, দেখি নাই। সোনা লাফিয়ে লাফিয়ে হাঁটে। বাড়ি বাড়ি সে জিজ্ঞাসা করে বেড়ায়। কখনো কখনো কেউ খবর দেয় তিনি বসে আছেন ট্যাবার পুকুর পাড়ে। তখন সোনা এমন ছুটতে থাকে রোদ মাথায় করে যে কে বলবে এই ছেলে সোনা। ঠাকুর বাড়ির ছোট ছেলে, কোথায় যে এখন যাচ্ছে কেউ টের পাচ্ছে না। কেবল জানে সে যেখানেই যাক যাচ্ছে পাগল মানুষকে খুঁজে আনতে। আর যদি পল্টু খুঁজতে বের হয়, মনে হবে সে বাড়ি থেকে না বলে না কয়ে বের হয়ে এসেছে, একা একা বনে মাঠে ঘুরে বেড়াচ্ছে, কোনো উদ্দেশ্য নেই। কেবল কাজে ফাঁকি দেবার জন্য অথবা পড়াশোনা না করার জন্য সে বাড়ি বাড়ি হেঁটে যাচ্ছে। কেবল একজন মানুষ বুঝতে পারে পল্টু যাচ্ছে তার বাবাকে খুঁজতে। সে কিছু বলে না, কেবল খুঁজে বেড়ায়। সে হচ্ছে ইসম। সে তখন বলবে,
কর্তা না জিগাইলে পাইবেন কি কইরা? কারে জিগামো? যারে সামনে পাইবেন তারেই। পল্টু তখন কোনো জবাব দেয় না। সে তার বাবাকে খুঁজতে বের হয়েছে টের পেলেই সে যেন সকলের কাছে ছোট হয়ে যাবে। পল্টুর মুখ দেখলেই তখন টের পাওয়া যায় বাবার জন্য সেও কম দুঃখী নয়। সে কোনো কথা না বলে কেবল হাঁটে। এই মাঠে ঘাটে সে চুপচাপ বাবাকে খুঁজে বেড়ায়। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় তার বাবা ভালো হয়ে গেছেন। তিনি বারোদির স্টিমার ঘাটে এসে নেমেছেন। কত লটবহর! মার জন্য ট্রাঙ্ক ভর্তি শাড়ি এনেছেন, ধন কাকিমার জন্য সুন্দর ছাপা শাড়ি, সোনা লালটুর দামি প্যান্ট জুতো এবং সঙ্গে দুজন দারোয়ান। ওরা পল্টুকে কাঁধে তুলে নিয়েছে। সাহেবের ছেলে, ওরা ওকে নিয়ে মাঠের ওপর দিয়ে ছুটছে। অথবা ওর মনে হয় এক রাতে জেগে গেলে সে দেখতে পাবে বাবা বলছেন, আমি কলকাতায় যাচ্ছি চাকরি করতে, তোমরা ভালো হয়ে থেকো। সে, ইসমদা, সোনা, লালটু সবাই মিলে বাবাকে নদীর চর পার করে দিয়ে আসবে। বাবাকে স্টিমার ঘাটে তুলে দিয়ে আসবে। বাবা রেলিংয়ে দাঁড়িয়ে হাত নেড়ে ওদের বিদায় জানাবেন। স্টিমারটা মাঝগাঙে ভেসে গেলে বাবাকে যখন আর সে দেখতে পাবে না, তখন সকলের অলক্ষ্যে ওর চোখ ঝাপসা হয়ে আসবে। মার চোখ মুখ দেখে পল্টু কেমন বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে পড়ল। বড় বউ এখন আর কাউকে বলতে পারে না, বিশেষ করে শচীন্দ্রনাথ অথবা চন্দ্রনাথকে, একবার দেখুন তো মানুষটা এত সাত সকালে যে কোথায় গেলেন। বরং নিজেরই কেমন সংকোচ বোধ হয়। কে তার জন্য এত করবে? পল্টু বড় হয়েছে, লালটু বড় হয়েছে, সে এখন ওদের পিছু পিছু ঘোরে। লালটু জেঠিমারি দুর্বলতা বোঝে। মাঝে মাঝে সে তার পরিবর্তে নারকেলের নাড়ু চায়, তিলের নাড়ু, তক্তি এসব চায়। সে কাজের পরিবর্তে এসব না পেলে জ্যাঠামশাইকে খুঁজতে যায় না। সোনাকে সবসময় পাঠানো যায় না, সে ওদের মতো বড় হয়নি। একবার পাঠালে কিছুতেই আর আবিষ্কার না করে ফিরবে না। একবার সারাদিন ঘুরে ওর চোখ মুখ বসে গিয়েছিল। দুপুরে খোঁজ পড়লে ভয়ে ভয়ে বড় বউ বলতে পারেনি যে সে তাকে পাঠিয়েছে পাগল মানুষটাকে খুঁজতে। বিকেল হয়ে গেছিল সোনার ফিরতে। তার কি ভয়! ফিরে এলে চুপি চুপি বলেছিল, তুই কিন্তু বলিস না সোনা তোর জ্যাঠামশাইকে খুঁজতে গিয়েছিলি। সে বলেছিল, বলবো না জেঠিমা। আর সোনা কেন জানি সেই দিন থেকেই দুটো একটা মিথ্যা কথা বললে কিছু হয় না এমন ভেবেছিল। বাবা বলেছে তাকে বিদ্যাসাগর মশাইয়ের মতো হতে হবে, সদা সত্য কথা বলিবে। ওর কেন জানি মনে হয় বিদ্যাসাগর মশাই সারা জীবন সত্য কথা বলেননি। কেউ সারা জীবন সত্য কথা বলে না। ঠাকুরদা সারা জীবন সত্য কথা বলেছিলেন এও তার বিশ্বাস হয় না। সে তো নিজে অনেক কিছুই গোপন করেছে মায়ের কাছে। সে তো কত কিছু শিখে ফেলেছে। মা তার মুখ দেখে কি করে টের পাবেন? মাঝে মাঝে রাতে তার ঘুম ভেঙে যায়। অমলা কমলাকে স্বপ্নে দেখলে ঘুম ভেঙে যায়। শরীরে কেমন যেন একটা কষ্ট হয় তখন। সে কথা মাকে সে বলতে পারেনি। বিদ্যাসাগর মশাই তাঁর মাকে অনেক কিছু বলতে পারেননি। এসব কথা মাকে তো বলা যায় না, মায়ের কাছে এসব গোপন রাখতে হয়। তিনিও গোপন রেখেছিলেন। কেউ সারা জীবন মিথ্যে কথা না বলে থাকতে পারে না, সেও পারবে না। জেঠিমার জন্য মিথ্যে কথা বলে কোনো অনুশোচনা তার হয়নি, বরং একটা কাজের মতো কাজ সে করেছে। মা আজকাল বড় জেঠিমাকে কেন যে অযথা এই নিয়ে হেনস্থা করে, তাকে পাঠালেই মা রাগ করে। যেন এটা নিয়ম হয়ে গেছে সংসারে। কেউ তো আর বসে নেই, একজন পাগল মানুষের সঙ্গে সবসময় কে আর ঘুরে বেড়াবে। সোনা এসব বোঝে বলেই সে যখন যায় চুপি চুপি বের হয়ে যায়। এমনকি কোনো কোনো দিন সে জেঠিমাকে বলে যায় না। সে ফিরে এলে নানাভাবে প্রশ্ন করে মা। কোনো জবাব না দিলে ছোট কাকাকে বলে মার খাওয়ায়। সে তখন জেঠিমার মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকে। বড় বউ তখন বলল, দেখ তোর ঠাকুরদার শ্মশানে বসে আছেন কিনা। পল্টু ঘুরে এসে বলল, মা অর্জুন গাছের নিচে নাই। বড় বউর ছেলের এমন কথায় কান্না আসছিল। গাছের নিচে নেই, না থাক, অন্য কোথাও হাঁটছেন তিনি, মাঠে নেমে খোঁজ করলেই হবে। কিন্তু পল্টুর ভিতরে যে কি রাগ বাপের ওপর সে বোঝে না। কিছুতেই সে বলল না, মা বাবা অর্জুন গাছের নিচে নেই। বলল, শুধু নেই। তোর অভিমানের এত কি আছে? আমি সারা জীবন এমন একজন মানুষকে নিয়ে ঘর করলাম, আমার কোনো নালিশ নাই, আর যত নালিশ তোদের। তুই এত স্বার্থপর পল্টু।
তবে দেখ টোডারবাগের বটগাছটার নিচে বসে আছেন কিনা। সে আবার বের হলো। আজ পড়তে হবে না। সে ভেবেছিল ঘুম থেকে বেলায় উঠবে, বেলায় উঠে ঠাকুরদার শ্মশানের চারপাশটা সাফ করবে। সেখানে ধন কাকা বলেছে একটা তুলসী গাছ লাগাবে। সে এবং বাড়ির আর যারা আছে তাদের নিয়ে একটা বড় তুলসী মঞ্চ করবে, যেখানে রোজ সন্ধ্যায় আলো দেবার কথা। এখন এমন একটা কাজ ফেলে তাকে যেতে হচ্ছে টোডারবাগের বটগাছটার নিচে। সে বলল, এবারই শেষ, আমি আজ যেতে পারবো না। কুয়াশা তখন কেটে যাচ্ছিল, ক্রমে হালকা রোদ উঠছে। বড় বউ ঘাটে স্নান করার সময় দেখল পল্টু ফিরে আসছে। সে এসে বলল, না নেই। বড় বউর ভিতরটা আবার হাহাকার করতে থাকলো। সে কিছুতেই যেন স্থির থাকতে পারছে না। বুকের ভিতরটা এমন কেন যে করছে সে বুঝতে পারছে না। স্নান সেরে এসে বড় বউ একটা লাল পেড়ে শাড়ি পরল, চুল ভিজা। কপালে এই কদিন সিঁদুর দিতে নেই বলে আর আয়নার সামনে দাঁড়ালো না। তাছাড়া অশৌচের সময় আয়নায় মুখ দেখতে নেই। সে বড় বউ বলে তাকে হব্বিস্বান্নের আয়োজন করতে হবে। এত করে মানুষটাকে বলেও সে ঘরে রাখতে পারল না। বাসি ফলমূল যা বের করে দিয়েছিল তা সবাইকে ডেকে ডেকে ভাগ ভাগ করে দিয়ে দিল। ঘরের এক কোণায় 3টে কচার ডাল পুঁতে রাখল। কাজগুলি যত সে নিবিষ্ট মনে করবে ভাবছে, অথচ তত পারছে না। ভিতরটা কেবল তার ছটফট করছে এবং মাঝে মাঝে বুকের ভিতরটা খালি করে শ্বাস নিচ্ছে। মনে হচ্ছিল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমন যে কেন হচ্ছে। সে একবার ঘরের বাইরে এলো, দেখল শশীভূষণ লালটু পল্টুকে নিয়ে পুকুর পাড়ে যাচ্ছেন। এবং এই ফাঁকে সে একবার ধনবউর ঘরে ঢুকে কপালে হাত রাখল সোনার। মনে হয় জ্বরটা কমে গেছে। কপালে হাত রাখতেই সোনা চোখ মেলে তাকালো। তারপর তাকিয়ে দেখল ওর শিয়রের জেঠিমা দাঁড়িয়ে আছেন। জেঠিমার এমন চোখ দেখলেই সোনা টের পায় জ্যাঠামশাই বাড়ি নেই। সে বলল, আমি ভালো হয়ে নিয়ে আসব। বড় বউ বলল, তুই এখন ঘুমো, উনি ঠিক চলে আসবেন। বড় বউ জানে তিনি চলেও আসতে পারেন, প্রায় সময় তো নিজেই ফিরে আসেন। কোনো কোনো দিন ফিরে না এলেই কষ্ট হয়। আগের চেয়ে তিনি ভালো হয়ে গেছেন। প্রায় 3 সালের ওপর তিনি বাড়ি থেকে বের হয়ে কোথাও 2-1 দিনের বেশি থাকেন না। যদি কেউ সেদিন খুঁজে না পায়, পরদিন সকালে অথবা দুপুরে তিনি ফিরে আসেন। খুব ক্ষুধা লাগলে আখের দিনে আখ, আনারসের দিনে আনারস মাঠ থেকে তুলে খান। সুতরাং মানুষটাকে কেউ ডেকে না আনলেও যখন ফিরে আসেন তখন ব্যস্ততার কি আছে এমনভাবে সংসারের অন্য সবাই। কেবল বড় বউ জানে যত তার বয়স বাড়ছে তত এই মানুষের জন্য তার মায়া বেড়ে যাচ্ছে। সে কিছুতেই আজকাল আর দুদণ্ড চোখের আড়াল করতে পারে না তাকে। কি যে ভুল হয়ে গেল। লজ্জার মাথাকে কেন যে সে তাকে খেতে দিল না। এখন তো সংসারের সবই ঠিকঠাক হয়ে গেছে। যারা আত্মীয় স্বজন এসেছে তারা 2-1 বার খবর নিয়েছে। পাগল মানুষ সম্পর্কে তাদের কোনো মায়া মমতা নেই। এত লোক বাড়িতে, অথচ কেউ একবার মুখ ফুটে বলছে না আমি যাচ্ছি খুঁজে আনতে। বড় বউ বলল, কি খাবি সোনা? মা বার্লি করতে গেছে। তাহলে বার্লি খা। ভালো লাগে না জেঠিমা? একটা কমলা লেবু দেব? পেট ভরে বার্লি খেলে একটা কমলা পাবি। সত্যি? সত্যি। তুই যা দেখালি কাল। বলতেই সোনা কেমন আবার মুখ কালো করে ফেলল। সে তার দুঃস্বপ্নের ভিতর দেখেছে সেই অশরীরই যেন কার পিছনে কেবল ছুটছে। সে বলল, জেঠিমা, জ্যাঠামশাইকে কেউ খুঁজতে যায় নাই? পল্টু গিয়েছিল, পায়নি। জ্যাঠামশাই কোন দিকে গেছে কেউ দেখে নাই? না, খুব কুয়াশা ছিল, কেউ লক্ষ্য করেনি। সোনার মনে হলো তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়া উচিত। সে কেমন অবোধ চোখ নিয়ে তাকালো। বলল, আমি কবে ভাত খামু জেঠিমা? জ্বর ছাড়লেই ভাত খাবে। এখন কত জ্বর হবে? বলে সে মুখ থেকে চাদরটা সরিয়ে জেঠিমার দিকে তাকালো। দাঁড়া, দেখছি। বড় বউ থার্মোমিটার বের করলো, ঝেড়ে নামালো, তারপর বগলের ভিতর দিয়ে সোনার পাশে চুপচাপ বসে থাকলো। সোনা বলল, জেঠিমা, আমি কাল ভাত খাবো? না, কাল তোমাকে ভাত দেওয়া হবে না। যদি আজ জ্বর না থাকে তবে পরশু ভাত পাবে। আমার তো কিছু হয়নি, ভয় পেয়ে গেছিলাম। কেন এমন ভয় পেলি? জানি না,
কি যে হলো, কি যে দেখলাম শ্মশানে। এসব মিথ্যা। কি? এই যে কাল তুই দেখলি। না জেঠিমা, সত্যি। চোখের ভুল। মাস্টার মশাই পর্যন্ত দেখলো। চোখের ভুল। একসঙ্গে দুজনের চোখের ভুল কি করে হবে? হয় বাবা, হয়। দেখি, বলে থার্মোমিটার বের করে চোখের ওপর তুলে ধরল। জ্বর এখনো বেশ আছে। সোনা বলল, কত? জ্বর বেশ আছে বললে সোনার মন খারাপ হবে। বড় বউ এই ভেবে বলল, বেশি নেই, খুব অল্প। মনে হয় বিকেলের দিকে জ্বর রেমিশন হবে। সোনা জ্বর আছে জেনেই উঠে বসল। দেখি কত জ্বর। বড় বউ ততক্ষণে থার্মোমিটার ঝাঁকাতে শুরু করেছে। সে বলল, এই দেখ, 98.3 পয়েন্ট। সোনা থার্মোমিটার দেখতে দেখতে বলল, আরও বেশি জ্বর। কিন্তু সোনার সঠিক জ্বর দেখতে পেল না। ওর কেমন এখন ভালো লাগছে, কেবল মাথাটা একটু ভারী। সে বলল, আমি শোবো না, বারান্দায় বসবো। বড় বউ বারান্দায় একটা ইজি চেয়ার পেতে দিল। ঘরের ভিতর শুয়ে থাকলে কিছু ভালো লাগে না। বারান্দার চারপাশ খোলামেলা, আত্মীয় কুটুমে ভর্তি, পাক পাকালিও কম না। সে একা একা শুয়ে থাকলে সব পাখির ডাক আলাদা আলাদা চিনতে পারে। গাছের কোনো ডালে অথবা পাতার আড়ালে এবং কত দূরে সব ঘুঘু পাখির ডাক অথবা ডাহুক পাখিরা যে পুকুরের জলে এখন কীটপতঙ্গ খেতে খেতে ডাকছে, সে এই বিছানায় শুয়ে থাকলেও তা ধরতে পারে। তার কেবল মনে হচ্ছিল বাইরের পৃথিবীতে অনন্ত সুখ। অযথা তাকে এই বেলা পর্যন্ত জোর করে ঘরের ভিতর আটকে রাখা হয়েছে। ধন বউ বারান্দায় এলে বলল, মা, আমার জ্বর নাই। জ্বর আমার 98.3 পয়েন্ট। জেঠিমা থার্মোমিটারে দেখছে। ধন বউকে বড় বউ ইশারায় কিছু বলতে গিয়ে থেমে গেল। সোনার গায়ে রোদ নেই, টিনের চালে রোদ। সে আজ ভাত খেতে পাবে না। জ্যাঠামশাই বাড়ি নেই। বাবা মেজো জ্যাঠামশাই দক্ষিণের ঘরে কিসের ফর্দ তৈরি করছেন। ছোট কাকা ইসমকে পাঠিয়েছেন বড় ঘোষকে ডেকে আনতে। দাদা বড়দা ঠাকুরদার শ্মশানের চারপাশটায় যত আগাছা আছে কেটে ফেলছে। সে এই বারান্দায় বসে সব খবরই পাচ্ছে। সে কেবল এমন দিনই উপবাসী এবং কিছু খেতে পাবে না। সে হাতে একটা হলুদ রঙের কমলা নিয়ে বসে আছে। ছোট বোনটা তার বারান্দায় ফ্রক গায়ে ঘুরছে ফিরছে। দাদার অসুখ এই ছোট্ট মেয়ে কি করে বুঝবে? সে একবার দাদাকে খামচে দিয়ে গেছে এবং কমলা কেড়ে নিয়ে ছুটছে রান্নাঘরে। তখন পাগল মানুষ ছুটছেন হাসান পীরের দরগায়। তখনও ফেলু শেখ হাঁটছে। ক্রমান্বয়ে এই হাঁটা। কে কোথায় যায়, কি যে করণীয় এই ধরণীতে যেন জানা নেই। আক্রোশের বশে হাঁটা। কার বিবি এখন কার ঘরে। ধরণীতে ফুল ফোটে। মানুষের আহার নিমিত্ত বাঁচা, এই বাঁচার জন্য সংগ্রাম। দান, দয়াশীল, ধর্ম বড় বেমাফিক কথাবার্তা। সব নিজের জন্য নিজে করে যাচ্ছ মিয়া। তা মিয়া, তুমি একখানা মানুষ বটে। তোমার শরীরে এত দুর্গন্ধ, তবু মিয়া তোমার বাছুরটার নিমিত্ত প্রাণে কষ্ট। কারণ কি? কারণ ধর্ম, কারণ ইজ্জত। তা কি যথার্থই বাছুরটাকে কোরবানি দিয়া আল্লাহর বেহেশতে একটু জায়গা করে নিতে চাও? আর জ্যোৎস্না রাতে এত অন্ধকার কেন? চারপাশে মৃত্যুর বিভীষিকা। আকাশে এক প্রবল প্রতাপান্বিত মোষের মতো কালো মেঘ গর্জাচ্ছে। বিদ্যুতের শিখা আকাশকে মাঝে মাঝে ফালা করে দিচ্ছে। কর করে কোথাও বজ্রপাত হলো। পাগল মানুষ টের পাচ্ছেন না মৃত্যু তার পিছনে এসে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তিনি পলাশ গাছের নিচে বসে নিভৃতে তখনও কিটসের কবিতা আবৃত্তি করছেন। বিদ্যুতের আলোয় ওর মুখ দেখা যাচ্ছিল, বড় সরল এবং অমায়িক মুখ। সারাদিন কিছু খাননি। গতকাল রাতে হব্বিষ্যান্ন করার কথা, তা পর্যন্ত করেননি। চোখে মুখে শুকনো একটা ভাব। ম্লান জ্যোৎস্না ছিল প্রথম রাতের দিকে। তিনি ওরা কেউ আসবে খুঁজতে এই আশায় বসে থেকে থেকে ঘুমিয়ে পড়েছিলেন। এখন জেগে আছেন। কেউ আসেনি। ঈশান কোণে সেই কালো কঠিন মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে। কোথাও আর বিন্দুমাত্র আলো নেই। আকাশে কোনো নক্ষত্র জ্বলছে না। বিদ্যুৎ চমকালেই ওর মুখ দেখা যাচ্ছে, বিষণ্ণ মুখ। কবিতার ভিতর কি যে এক জাদু অথবা বলা যেতে পারে মায়া আছে, যার আবৃত্তিতে সব দুঃখ গভীর থেকে মুছে যায়। আহা, এমন সুন্দর সাবলীল এবং ভরার সৌন্দর্য নিশীথে দেখা যায় না। প্রায় দেবদূতের সামিল তিনি পলাশ গাছের নিচে কুশাসনের ওপর দুপা ছড়িয়ে বসে রয়েছেন।
আকাশের ঘনঘটা দেখে সামান্য হাসছেন। ধরণীরা তো উত্তাপ, ক্রমে অঝোরে বৃষ্টিপাত ঘটলে কমে যাবে। তখন ফেলু দেখে ফেলেছে তাকে। এমন একটা সময় হাতের কাছে এই জীব চলে আসবে ফেলু কল্পনাই করতে পারেনি। ফেলুর নিষ্ঠুর মুখ দেখলে আত্মা উবে যাবে। চোখ মুখ ওর দেখা যাচ্ছে না। চারপাশে এত বেশি গাছপালা যে অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না। কেবল দেখা যাচ্ছে একই জায়গায় সরল বৃক্ষের মতো মৃত কাঠে কিছু জোনাকি জ্বলছে নিভজে। সচল জোনাকির একটা মৃত কাঠ মনে হয় ফেলুকে। এখন অন্ধকারে সে ঘোরাফেরা করছে। সে এসেছিল এখানে আকালুর খোঁজে। আকালু কোনো ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকতে পারে, অথবা ওর তো অনেক লোক হাতে। লোক লজ্জার ভয়ে সেখানে আছে, খাবার দিয়ে যায় কেউ। ফেলু এসেই এমন একজন মানুষকে গাছের নিচে বসে থাকতে দেখবে ভাবতে পারেনি। তার এখানে আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছে, কারণ সে নানা বর্ণের ছবি ঝুলিয়ে রেখেছিল শরীরে। সে গ্রামে গ্রামে যত গরিব দুঃখীজন আছে তাদের বলে এসেছে, আমাদের কেউ নাই, আপনারা সাক্ষী থাকলেন আকালু আমার বিবিরে নিয়া ভাগছে, আমি খোঁজ পাইলে ওর মুন্ডু সিরা ফেলামু। তার যে কোনো কসুর থাকবে না, সে দুঃখী ফেলু, সে এবাদে আর কিছু জানে না। কবরের সময় তার সব দুঃখের কথা ভেবে যেন সে ইবলিশ কি মানুষ এটা ঠিক করা হয়। কেয়ামতের দিনে অন্তত দুঃখী জনেরা যেন আল্লাহর কাছে সাক্ষী থাকে সে ইবলিশ ছিল না, সে মানুষ ছিল। সে তার বিবিকে খুব ভালোবাসত। অভাব অনটনে বিবিকে সে ভাত দিতে না পারলে কষ্ট পেত। বিবি তার জানের মতো, সে জান নিয়ে আকালু পালিয়েছে। সে এখানে এসে ভেবেছিল আকালুকে পাবে। পাবার কথা নয়। কেন আকালু আসবে বনে বাদারে? সে তো সোজা স্টিমারে উঠে চলে গেছে। তার এখন ময়ফেল শহরে। সে কিছুদিন রমনার মাঠে বিবিকে বোরখা পরিয়ে ঘোরাবে, শহর দেখাবে, সদরঘাটের কামান দেখাবে। সে কেন মরতে আসবে হাসান পীরের দরগায়? কিন্তু হলে হবে কি, ফেলুর এত দূরে যাওয়ার পয়সা নাই। সে শহরে যাবার আগে সব গ্রামগঞ্জ খুঁজে যাবে। যেখানে মানুষ থাকে না সেখানে সে যাবে। তার কারণ ফেলু আর ফেলু নেই, মাথায় তার গণ্ডগোল। কেবল মনে হয় তার বিবি আর আকালু বনে বাদারে ঘুরে মরছে। বিবি তার একটা আস্ত মুরগি বনে গেছে। আকালু ঝুটিওয়ালা মোরগ। বনের এক প্রান্ত থেকে মুরগি ডেকে উঠছে, অন্য প্রান্তে মোরগ ডাকছে ককর ক। মাঝখানে বুঝি বসে আছে এই পাগল মানুষ। পাগল মানুষ ফেলুর কাছে এখন আর একটা মোরগ হয়ে গেছে। পলাশ গাছের অন্ধকারে বোঝাই যাচ্ছে না একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করার জন্য এগিয়ে আসছে। উত্তেজনায় ফেলুর হাত পা কাঁপছে। উত্তেজনায় উন্মত্ত ফেলু কি যে করতে যাচ্ছে বুঝতে পারছে না। পাগল মানুষ দেখলেন অন্ধকারে একটা ইস্পাতের ফলা ভেসে ভেসে এদিকে চলে আসছে। চারপাশে তার জোনাকি। অন্ধকারে কিছুই চেনা যাচ্ছে না। সব কেমন ভুতুরে মনে হচ্ছে তার কাছে। তাকে ভয় দেখাবার জন্য এসব হচ্ছে। তিনি ভয় পাবেন কেন? তিনি আর সেদিনের মতো ভয় পাবেন না। কাটা মুন্ডু সুতোয় ঝুলিয়ে রেখেছিল ঈশ্বর। তাকে ভয় দেখাবার জন্য তিনি এসব করেছিলেন। ঈশ্বরের কাণ্ড কারখানা বোঝা দুষ্কর, বড় গোঁজামিলের ব্যাপার। তিনি সেজন্য মনে মনে হাসলেন। তারপর চোখ বুজে ফের কবিতা আবৃত্তিতে মন দিলেন। ইস্পাতের ফলাটা ধীরে ধীরে এগিয়ে আসছে তো আসছেই। একটা ব্যাঙ তখন গর্ত থেকে ক্লপ ক্লপ করে ডাকল। একটা কাঠবিড়ালি তখন লাফিয়ে পড়ল মাথায়। কিন্তু মানুষটা বড় নিবিষ্ট কবিতা আবৃত্তিতে। তার এখন আর কিছু খেয়াল নেই। কাঠবিড়ালিটা তার গা বেয়ে ঘাসের ভিতর নেমে গেল। বিকেলের দিকে সোনার জ্বর আবার বেড়ে গেল। ওর ভীষণ শীত করছিল, কম্প দিয়ে জ্বর আসছে। সে ভেবেছিল জ্বর না এলে কাল ঠিক জেঠিমাকে ধরে দুটো ভাত খাবে। ভাত না খেলে কি যে কষ্ট, যেন সে কতদিন না খেয়ে আছে। মুখ বিস্বাদ, কেবল জল খেতে ইচ্ছা হচ্ছে। মাথা ধরেছে ভীষণ। মাথা ধরার জন্য সে খুব চিৎকার করছিল। জেঠিমা এসে ওর মাথাটা কাপড়ে বেঁধে দিয়ে গেছে, খুব চাপ দিয়ে বাঁধা। বেশ তার আরাম বোধ হচ্ছে। সে এখন জানালা দিয়ে পালেদের ডুমুর গাছটা দেখতে পাচ্ছে। ডুমুর গাছে সেই নীলবর্ণের পাখি। সে দেখে চোখ বুজে ফেলল, কারণ কেবল মনে হচ্ছে এই অসুখে যদি সে মরে যায়, আর ভালো না হয়, তবে সেই নীলবর্ণের পাখিটার সঙ্গে আর একটা ডালে গিয়ে বসবে। তাকে কেউ আর দেখতে পাবে না। সে সব দেখতে পাবে এবং দেখেও মাকে বলতে পারবে না, মা আমি গাছের ডালে বসে আছি।
কারণ এমন বললেই মা তাকে ভয় পাবে। সে তো আর সোনা থাকবে না, সে মায়ের কাছে তখন একটা অশরীরী আত্মা হয়ে যাবে। এসব ভাবলেই তার কষ্টটা বাড়ে। সে যেন দেখতে পায় সে মরে গেছে, মা তার মাথা কোলে নিয়ে বসে কাঁদছে। সে একটা নীল বর্ণের পাখি হয়ে উড়ে যাচ্ছে আকাশে, তার শরীরটা উঠোনে ফেলে রেখেছে, অথবা ঠাকুরদার পাশে আর একটা চিতা জ্বলছে, সেই চিতায় ওর এমন নরম শরীর পুড়িয়ে দেওয়া হচ্ছে। ধনবউ কি একটা কাজে ঘরে এলে সোনা বলল, মা জানলাটা বন্ধ কইরা দাও। কেন রে? আমার ভয় করে। ধনবউ বুঝল সোনার ভয় কাটেনি। সে জানালা বন্ধ করে দেওয়ার সময় বলল, কোনো ভয় নাই, ঠাকুরদা তোমার মরে গিয়ে স্বর্গে গেছেন, সেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। আচ্ছা মা, আমি মরে গেলে ঠাকুরদার সঙ্গে আমার দেখা হবে? ধনবউর বুকটা কেমন কেঁপে উঠল। বলল, এমন বলতে নাই। আচ্ছা মা, তুমি কাঁদবে আমি মরে গেলে? জানি না। সোনা বুঝল সে মাকে রাগিয়ে দিচ্ছে। সে বলল, মা বড় জ্যাঠামশাই আসেন নাই? না। কেউ গেছে খুঁজতে? না। জ্বর উঠবে না মা? আকাশটা কি কালো? চুপচাপ শুয়ে থাকো, কথা বলো না। সোনা কাঁথার ভিতর মুখ টেনে নিল। সে সারা গায়ে কাঁথা টেনে চুপচাপ শুয়ে থাকল। মাথার কাছে জল, ঘরের চারপাশে ট্রাঙ্ক, কাঠের আলমারি, উপরে কাঠের সিলিং। অন্যদিন এ ঘরে শুয়ে থাকলেই একটা পরিচিত গন্ধ পায়, কিন্তু আজ সে কেমন একা পড়ে গেছে। বড় জ্যাঠামশাই বাড়ি থাকলে ওর শিয়রে হয়তো এখন বসে থাকত। সে এমন জ্বরের ভিতরও বড় জ্যাঠামশাইয়ের জন্য কেমন ছটফট করছে। ভেবেছিল তার জ্বর সেরে যাবে, সে তবে খুঁজতে যেতে পারত। কিন্তু আবার কম্প দিয়ে জ্বর আসায় তার কান্না পাচ্ছিল। মা ঘরে নেই। সে তার ছোট বোনের নাম ধরে ডাকতে থাকল। বোনের সে সাড়া পেল না। মাথা থেকে কাঁথা সরিয়ে সে উঠোনের দিকে মুখ ফেরালো। নানা কাজে সবাই ব্যস্ত। সে দেখল হেঁটে হেঁটে হারান পালের বউ চলে গেল। যাবার আগে উঁকি দিল দরজায়। কি গো কর্তা, কেমন আছেন? সম্মানদির জেঠিমা এসেছেন। তিনি চলে গেলেন রান্নাঘরের দিকে। ঠাকুমা বোনকে কোলে নিয়ে দক্ষিণের ঘরের দিকে যাচ্ছেন। সে ডাকলে শুনতে পাবে না বলে ডাকল না। কেউ তার কাছে আসছে না। ওর কষ্ট হচ্ছে। বাইরের পৃথিবী তার কাছে কি সুন্দর এখন। সে এই ঘরে চুপচাপ শুয়ে শীতে কষ্ট পাচ্ছে, চোখ জ্বালা করছে। পৃথিবীর যাবতীয় মানুষের কি অনন্ত সুখ। সে কেবল একা দুঃখী মানুষ এই ঘরে অসুখে কষ্ট পাচ্ছে। এবং রাতের দিকে তার কেমন শ্বাসকষ্ট হতে থাকলো। আর এক দুঃখী মানুষ তখন ফেলুর পায়ের তলায়। হাসান পীরের দরগাতে তখনও একটা শকুন আর্তনাদ করছে। মরা পলাশ ডালে কিছু শকুনের চোখ নিচের দিকে, চোখ মেলে তাকাচ্ছে। একটা অতিকায় মানুষ পায়ের নিচে পড়ে আছে ফেলুর, কেমন চুপচাপ, অসীম নীরবতা চারপাশে। ফেলু মুখটা অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছে না। বিদ্যুৎ চমকালে সে মাঝে মাঝে দেখতে পায় চোখ দুটো খোলা, গলা কাটা, চারপাশে রক্তপাত, এবং বৃষ্টি পড়ছে এক ফোঁটা দু ফোঁটা। করাত করে মেঘ ফেটে গেলে সে দেখতে পেল জলের প্লাবন নেমেছে এই পৃথিবীতে। পাতা থেকে জল পড়ছে, সবুজ পাতা থেকে নির্মল জল গড়িয়ে পড়ছে মাটিতে। ফেলু সোজা দাঁড়িয়ে আছে। সে দেখতে পাচ্ছে এক হাতে ষণ্ডের গলা সে জবাই করেছে। তার কাছে মানুষটা ঠিক হাজি সাহেবের খোদাই ষাঁটটার মতো। সে এতটুকু মায়াবোধ করল না। সে এমনকি হাহা করে হাসতেও পারল না। পায়ের নিচে ষণ্ড পড়ে আছে। গভীর রাত, এবং চারপাশে কোনো লোকালয় নেই বলে সে জানে এখানে আর কে আসে। তার ভালো লাগছিল। হাতি তার হাত ভেঙে পার পেয়ে গেল, জালসা ভেঙে দিল, কেউ কিছু বলতে পারল না। ভাঙা মসজিদে নামাজ পড়তে কেউ পেল না। সেই এক মানুষ ভূপেন্দ্রনাথ, সবাই ভয় পায়। এখন কে তোমারে রক্ষা করে বলে সে পা দিয়ে মুখটা মারিয়ে দিল। শক্ত হয়ে গেছে, ঘাটটা শক্ত, মুখ হাঁ করা। কত অনায়াসে সে পিছন থেকে গলাতে নিমেষে পোঁচ মেরে দিয়েছিল, ঠিক হালাস জবাই করা যেন একটা মুরগি। টেরও পেল না মানুষটা পিছনে তার দুশ্মন। চোখের পলকে গলা হ্যাত করে দিল। দিল কি দিল না, সে চাকুটা কত অনায়াসে টেনে দিয়ে আবার লুকিয়ে পড়েছিল। অন্ধকার এত তীব্র, এত ঘন যে সে দেখতে পেল না ঠাকুরের মুখটা ব্যথায় কতটা নীল হয়ে যাচ্ছে। সে কেবল দেখল
যেন একটা জবাই করা মুরগি উড়ে উড়ে বনের ভিতর লাফাচ্ছে। আকাশে এত যে মেঘ এবং এমন যে বৃষ্টি এবং গাছপালা অঝরে ভিজছে, বাতাসে ঝড় আর ডালপালা ভেঙে পড়ছে চারপাশে, ফেলু খেয়াল করতে পারছে না। জল পড়ছে বলে একটা অদ্ভুত শব্দ হচ্ছে, নানান রকমের কীটপতঙ্গ এখন ডাকছে। কি বিচিত্র তার আওয়াজ! ফেলু কান পাতল। ভাঙা পাঁচিলে সাপের গর্ত থাকতে পারে, সেখানে সাপেরা যেন হিস হিস করছে। এমন প্রচণ্ড উত্তাপের পর এই জল সব পথঘাট ভাসিয়ে দিচ্ছে। সাপেরা এবার বের হয়ে পড়বে। ওর এবার যথার্থ ভয় করতে থাকলো। শকুনের সহসা আর্তনাদে ফেলু বলল, কর্তা আমারে ডর দেখায়, আমার নাম ফেলু, শকুন আমারে ডর দেখায়। মনে হলো এবার কে যেন এই বনে হাসছে। ফেলু বলল, কেডা হাসে? আবার হাসে। ফেলু বলল, আমার নাম ফেলু, 3 ষণ্ডের 1 ষণ্ড শেষ, আর আছে 2 ষণ্ড। কিন্তু বড় ষণ্ডটা যদি শিং বাগিয়ে রাখে তবে তার বুকের রক্ত জল হয়ে যায়। সে বলল, কেউ আপনারা আমার বিবিরে দেখেছেন? নানান রকমের শব্দের ভিতর, কারণ প্রথম বর্ষা নেমেছে, ধরণী শান্ত শীতল হচ্ছে, মাটির নিচে জল ঢুকে যাচ্ছে। নানান রকম পোকামাকড় তেষ্টায় কষ্ট পাচ্ছিল এতদিন, এখন এই জল ওদের তৃষ্ণা নিবারণ করছে। ওরা আনন্দে ডাকছিল। তাছাড়া আছে কত জীব এই পৃথিবীতে, আর অঝোরে বৃষ্টিপাতে জল নেমে যাবার শব্দ। সেই শব্দের ভিতর বড় বড় ব্যাঙ লাফিয়ে পড়ছে, ছলাৎ ছলাৎ শব্দ। কোনো ধূর্ত শেয়াল মৃতের গন্ধ পেয়ে চারপাশে হয়তো হেঁটে বেড়াচ্ছে, ওদের পায়ের শব্দ উঠতে পারে। আর সব শুকনো ঘাসপাতা, যা এতদিন শুকনো খড়খড়ে ছিল, তারা জল পেয়ে সব শুষে নিচ্ছে। মাটি জল শুষে নিচ্ছে। কত রকমের সব গর্ত মাটিতে, কত পোকা মাকড় ভিন্ন ভিন্ন আবাস সৃষ্টি করে মাটির পৃথিবীতে বেঁচে আছে, তারাও জল শুষে নিচ্ছে। ফলে কী যে বিচিত্র শব্দ! সেই শব্দের ভিতর ভিন্ন ভিন্ন আওয়াজ পেলে ফেলুরার দোষ কি? ওর মনে হচ্ছিল কেউ হাসছে, আবার মনে হচ্ছে হাসান পীরের দরগায় বসে কেউ কাঁদছে। সেই যে মরা অসত্য গাছ আছে, সেখানে সব শকুনের নিবাস, তারা এমন ঝড়ে কোকিয়ে উঠতে পারে। সুতরাং ওর মনে হলো কেউ গাছের ওপর উঠে গিয়ে শোকে আকাশ ফাটা আর্তনাদ করছে। কি যে মনে হচ্ছে না, সেই সব প্রাচীন গর্ত থেকে কিছু সাপ খোপ বের হতে পারে। এখানে কোনো আলো জ্বলছে না যে সে দেখতে পাবে আলোর ভিতর আকালু আন্নুকে নিয়ে এখানে পালিয়ে এসেছে। সে পাগলের মতো চারপাশে এইসব বিচিত্র শব্দের বিরুদ্ধে লড়াই আরম্ভ করে দিল। বলল, কারে ডর দেখাও মিয়া? আমারে ডরাই না, দুনিয়ায় এক আল্লাবাদে কারে ডরাই। এই বলে যেই না সে ভেবেছে এখান থেকে ছুটে পালাবে, নয়তো ধরা পড়ে গেলে জেল ফাঁসি, তখনই মনে হলো সে যেভাবে পোঁচ চালিয়েছে গলায়, এ পোঁচ যেন দারোগা সাহেবের চেনা। এমন আর হাত সাফ কার হবে? ফেলুর। সুতরাং ফেলুকে ধরার জন্য আবার দারোগা পুলিশ, ঘায়ের ওপর ঘা। সে সেজন্য আর দ্রুত ছুটে নেমে যেতে পারল না। এই লাশ নিয়ে তার এখন ঝামেলা। সে এমন একটা লাশকে গায়েব করে না দিতে পারলে ওর এবার নির্ঘাত গলা যাবে। সে তাড়াতাড়ি ফের উঠে এলো। জল পড়ছে তো পড়ছেই, নিবারণ হচ্ছে না বৃষ্টিপাতের। রক্ত জলে ধুয়ে মুছে যাচ্ছে, এক বিন্দু রক্ত কোথাও লেগে থাকছে না। যা রক্ত এখনো গলাটা উগলাচ্ছে, বৃষ্টির জলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, এবং এই ধরনী সব শুষে নিচ্ছে। সব কষ্ট যন্ত্রণা নিমেষে মুছে দিয়ে আবার ঘাস পাতা পাখি পোকা মাকড় সব সজীব। লাশ তুলে নিলে কে বলবে এখানে কিছুক্ষণ আগে এক নিরীহ মানুষকে হত্যা করে গেছে ফেলু? বাগের ভিতর ঢুকে লাশটাকে সে যেখানে রেখে গেছে ঠিক সেখানে এসে ফের দাঁড়ালো। পূব দিক ফর্সা হয়ে গেছে। সে বুঝল আর দেরি করলে চলবে না। সে তাড়াতাড়ি হাসান পীরের কবরের কাছে এগিয়ে গেল। বৃষ্টিপাতের জন্য জল চারপাশে, মাঠে জল জমে গেছে। খুব জোর বর্ষণের ফলে চারপাশটা খালবিলের মতো হয়ে গেছে। কবরের ভিতর জল জমে গেছে। যে বড় শানটার নিচে হাসান পীরের কঙ্কাল এখনো পড়ে আছে, যেখানে পাগল ঠাকুর আসতো মাঝে মাঝে, এবং বলশালী মানুষ বলে যে মাঝে মাঝে শান তুলে কথা বলতো পীরের সঙ্গে, সেই শানের নিচে সে ভাবল চাপা দিয়ে রেখে গেলে কেউ টের পাবে না। জল জমে গেছে কবরে, জলের ভিতর লাশটা পড়ে থাকবে, ওপরে শান চাপা। সুতরাং 2 দিন যেতে না যেতেই পচে মাটির সঙ্গে জলের সঙ্গে মিশে যাবে।
এবং যেমন হাঁ করে হাসান পীরের কঙ্কালটা তাকিয়ে আছে ফেলুর দিকে, তেমনি পরে এসে সে একবার দেখে যাবে এই মানুষের কঙ্কাল কি খুবসুরত মুখ নিয়ে উঁকি দিয়ে থাকে। তখনই যে সে বলতে পারবে, আমার নাম ফেলু, হালার কাওয়া। অর্থাৎ আমি মানুষ একখানা মিয়া, ভয় ডর নাই, সুখ শখ সব গেছে, বিবি আমার পলাতক, আমি মরেও মরি না, আমার বাঁচার বড় শখ, আমারে তোমরা কেউ বাঁচতে দিতে চাও না, আমার মরণ হাঁকবা ঠাকুর, তোমার কি আস্পর্ধা? আমি জানি তুমি আমারে হাতির পায়ের নিচে রাইখা মারতে চাইছিলা, পাগলা ঠাকুর। সে এবার একটা ঠ্যাং ধরে টানতে গিয়ে দেখল ভীষণ ভারী, তার এক হাতে কত আর শক্তি। সে এক হাতে টানাটানি করে লাশ এতটুকু হেলাতে পারল না। সে ডান দিকের পাটা ওর ডান বগলে ফেলে কপিকলের মতো আটকে দিল। এবার টানতে থাকল, কিছুটা নড়ছে নড়ছে। সে উৎফুল্ল হয়ে উঠল। পাশেই জল জমে আছে, জলের ভিতর নিয়ে ফেলতে পারলে এত ভারী লাগবে না, এবং এই ভেবে সে টেনে সে লাশ জলের ভিতর ভাসিয়ে দিল। তারপর ঠেলে ঠেলে যেখানে সেই কবর এবং নানান রকমের গাছগাছালির ছায়া, সেখানে সে ঠেলে ফেলে দিয়ে শানটা তোলার চেষ্টা করছে। ওর পক্ষে শান তোলা ভারী কষ্টকর। একমাত্র এই অঞ্চলে এই পাগল মানুষ পারতেন এই ভারী শান তুলে পীর সাহেবের সঙ্গে কথা বলতে, আর কেউ পারত না। ফেলু এমন গল্প শুনেছে, সে তখন যথার্থ ফেলু, হাডুডু খেলোয়াড় ফেলু। তখন এমন বীরগাথা শুনে একবার এই হাসান পীরের দরগায় চলে এসেছিল। অনেক চেষ্টা করেও বলশালী ফেলু দুহাতে শানটা নাড়াতে পারেনি। আজ সে কিভাবে যে পারবে? তাছাড়া কি উপায় আছে? আছে এক উপায়। কবরের উপর বৃষ্টির জল জমে প্রায় হাঁটু জল, জলের নিচে এখন শানটা পাতলা হবে খুব। ওকে খুশি খুশি দেখালো। সে বলল, আমার নাম ফেলু, হালার কাওয়া। এক হাতে সে অনায়াসে লাশটাকে জলের উপর ভাসিয়ে ভাসিয়ে নিল। জল খুব অল্প, তবু যেখানে গর্ত মতো জায়গা সেখানে খালবিলের মতো জল। সে জলে টেনে এনে একেবারে ঠেলে ফেলে দিতেই ওর চোখ মুখ শরীর সব কর্দমাক্ত হয়ে গেল। জোনাকিরা যা আটকে ছিল মরে গেছে বোধহয়, জলে ধুয়ে গেছে। সে আর জীব নেই, সে অশরীরী নেই, সে ফেলু। বারবারই মনে হচ্ছিল সে ফেলু, ফেলু শেখ। শানটা তুলে কবরে ফেলে দিতেই মনে হলো একদিকে ঠ্যাং বের হয়ে আছে। সে তাড়াতাড়ি জলের ভিতর ঠ্যাংটা ঢুকিয়ে দিল। পূব দিকটা এবার যথার্থই ফর্সা হয়ে গেছে। সে তাড়াতাড়ি লাফ মেরে মাজারের ওপাশে চলে গেল। সে এখানেও হাঁটু গেড়ে বসল। শানটা জলের ভিতর থেকে তুলল, তারপর পাটা ভিতরে ঢুকিয়ে দিলে বুঝল আর কিছু পড়ে নেই, সব অদৃশ্য। কেবল সে একা জেগে আছে, আর গাছগাছালি শকুনেরা উঁকি দিয়েছিল, কিন্তু লাশটাকে শানের ভিতর ঢুকিয়ে দেওয়া মানেই ওদের আহার থেকে বঞ্চিত করা। মনে হলো সেই রাজা শকুনটা এবার ফেলুকে তেড়ে আসবে। সে মাঠে নেমে গেলেই দলবল নিয়ে শকুনগুলো ওকে তেড়ে আসবে। সে এবার কিন্তু সত্যি ভয় পেয়ে গেল। গাছপালার নিচে থেকে সে বের হচ্ছে না, সে দাঁড়িয়ে আছে, কেবল গাছের ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখছে সেই রাজা শকুনটা ওকে উঁকি দিয়ে দেখছে কিনা। এই দেখতে দেখতে সে দেখল পূবের দিকে সূর্য উঠে গেছে। গাছের নিচে সকালের রোদ, আকাশ একেবারে পরিষ্কার নীল। কেবল প্রথম প্রবল বৃষ্টিপাতের দরুন চষা জমিতে জল জমে সূর্যের আলো ঝলমল করছে। সে হয়তো এই গাছের নিচে হাসান পীরের দরগায় আরও অনেকক্ষণ ভয়ে দাঁড়িয়ে থাকত, কারণ সেই এক ভয় যেন মাঠে নেমে গেলেই শকুনেরা ওকে তাড়া করবে, যেমন এক দঙ্গল মাছি সবসময় ওকে তাড়া করছে, ওর ঘায়ের ওপর বসার জন্য ভন ভন করে উঠছে সঙ্গে সঙ্গে। যেখানে সে যায় মাথার ওপর সেই ভন ভন করে মাছিদের ওড়া। সে কতদিনেই মাছি খপ করে ধরে ফেলে মেরে ফেলেছে, তালুতে চিপে প্রতিশোধের চোখে তাকিয়ে থেকেছে। ওর ঠিক এই মাছিদের মতো মনে হচ্ছে এই শকুনেরা ওর দিকে এবার থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে, এবং সে যেখানে যাবে তাকে তাড়া করবে। এমন সব আজগুবি ভয় ওকে মাঝে মাঝে এমন পেয়ে বসে যে সে আর স্থির থাকতে পারে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, পাষাণের মতো কেবল দাঁড়িয়ে থাকে। সে হয়তো এই কবরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত, কিন্তু সহসা ওর মনে হলো সে তার বাগি গরুটার খোঁটা মাঠে পুঁতে দিয়ে এসেছে গতকাল সকালে। ওটা না খেয়ে আছে, এক খোঁটায় সে ঘুরে ঘুরে মরছে, অথবা হাম্বা হাম্বা করে ডাকছে। কেউ নেই তার, না আন্নু না ফেলু কাছে। ভিতরে ভিতরে ফেলু গরুটার জন্য কেমন মমতা বোধ করল।
সে তার নিজের জানের কথা মনে রাখতে পারল না। এই যে এখন এত শকুন মাথার ওপর উঠছে, মাঠে নেমে গেলেই তেড়ে আসতে পারে ভেবে সে যে নেমে যাচ্ছিল না মাঠে, এ সময় আর তা মনে থাকল না। সে বিহনে গরুর চোখ অন্ধকার। সে গতকাল বের হবার আগে গরুর চোখ দুটো দেখেছে। সে দেখে ভুলতে পারছে না। একমাত্র পৃথিবীতে এই বাঘী গরুটাই ওর ভিতরের দুঃখটা টের পেয়েছে। সেই গরুটা এখন তার কাছে জানের মায়া বড় না ভালোবাসা বড় বুঝতে দিচ্ছে না। সে এবার চোখ বুজে সোজা চষা জমির উপর দিয়ে জল কাদা ভেঙে ছুটতে থাকল। সে ভয় কতক্ষণ যে এভাবে ছুটেছিল তার হুঁশ নেই। বেশ বেলা হয়ে গেছে, এখন আর শকুনেরা নাগাল পেতে পারে না। সে তার গায়ে উঠে এসেছে প্রায়। পাশে সেই গ্রাম, ঠাকুরবাড়ির দিকে সে তাকালো। মানুষজন লেগেই আছে। বাড়িটিতে মানুষের যে কি কাম এত, সে বুঝতে পারে না। সে দেখল হাসিমের বাপ দুধ নিয়ে যাচ্ছে, ইসমত আলী নিয়ে যাচ্ছে এক টিন গুড়, কেউ মধু নিয়ে আসছে, কেউ বাঁশ মাথায় করে নিয়ে যাচ্ছে। কত কাজ সে বাড়িতে। সবাইকে কেমন কেনা গোলাম বানিয়ে রেখেছে। তা রেখেছে, সে যে এমন একটা মজার কাজ করে ফেলেছে যেন সে কোনো মানুষ হত্যা করে নাই। সে হত্যা করেছে আজব একটা জীবকে, যার কোনো হুঁশ নেই। সে যেমন ডাল কেটে ঘাস কেটে ধার দেখে, তেমনি সে আকালুকে জবাই করার আগে ধার দেখে এসেছে কোরবানির চাকুটার। আর তখনই সে দেখল পয়মাল সেই ষণ্ড বাঘী গরুটার পিছনে লেগেছে। গরুটা দুপা এমন ছুঁড়ছে যে লাথি খেয়েও নড়ছে না। হালার কাওয়া, তুমি এক ষণ্ড, আমার জীবের লগে পীড়িত তোমার। সে সহ্য করতে পারছে না। ওর ভিতরে আগুন দপ করে জ্বলে উঠেছে। আবার পায়ের রক্ত মাথায়। আকালু তার বিবি নিয়ে পালায়। ধর্মের ষণ্ড ওর জীবকে জোর করে পাল খাওয়াতে চায়। এত বড় আস্পর্ধা! এত বড় ষণ্ডের সঙ্গে কি করে পারে তার জীব? সে ফের টেনে ধরল চাকুটা এবং বাতাসে আবার ইস্পাতের ফলাটাকে খেলাতে থাকল। ষণ্ডটা ফেলুকে দেখতে পাচ্ছে না। বাঘী গরুটার পাছা মোটা এত বেশি যে সেখানে মুখ লুকালে ফেলুকে দেখা যায় না। ফেলুর কাছে শালা ষণ্ড এখন আকালু বনে গেছে। সেই তাজা চেহারা, রোদের ভিতর চকচকে ফেজ টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। অভাগা গরুটা তার বিবি। যেন আন্নুর কোনো ইচ্ছা ছিল না। সারা জীবন সেই বাঘী গরুর মতো পিছনে পা ছুঁড়ছে, আর আকালু সেসব তুচ্ছ করে না কুচু করে রেখেছে বিবির পিছনে। মেয়ে মানুষ কত পারে! সে পারেনি বলে মান সম্মান নিয়ে শেষ পর্যন্ত ভেগে গেছে। আন্নুর মতো বাঘী গরুটার জোরজার করে পাল খাওয়া মুখ দেখে সে তার রোষ সামলাতে পারল না। চাকুটা তুলে সে জানের মায়া না করে ষণ্ডটার গলার কাছে হুমড়ি খেয়ে পড়ল এবং অতর্কিতে গলকম্বলটা ফাঁক করে দিতেই ষণ্ডের হুঁশ হলো। গোত্তা খেয়ে পড়ে যেতে যেতে চার পায়ের ওপর উঠে দাঁড়ালো। সবটা টেনে দিতে পারেনি। চার পায়ের ওপর শক্ত করে দাঁড়াতেই ষণ্ডটা দেখল ওর গলায় চাকু চালিয়ে দুশ্মনটা ছুটছে। গল গল করে রক্ত উগলাচ্ছে নালিটা। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মহা জীবটা এবার ছুটতে থাকল। ফেলুও পরিমরি করে বাড়ির দিকে উঠে যাচ্ছে। ষণ্ডটা মাঠের ওপর দিয়ে ফেলুকে মেরে ফেলার জন্য তেড়ে যাচ্ছে। লোকজন দেখতে পাচ্ছে ফেলু ছুটছে মাঠের ওপর দিয়ে, আর ষণ্ডটা ছুটছে পিছনে। ধর্মের ষণ্ড সামান্য এক মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। গেল গেল রব। সবাই যেখানে যত মানুষ আছে সব ফেলুর চিৎকারে ছুটে আসছে, আমারে বাঁচান, আমারে বাঁচান। এক হাত ওপরে তুলে সে ছুটছে। সে জানে তার রক্ষা নেই। সে ষণ্ডের চোখের ভিতর তার মরণ দেখে ফেলেছে। মহারোষে ছুটছে। জীবের শেষ সময়। চোখের ওপর নীল রঙের পর্দা এবং দুশ্মনটা সেই নীল রঙের একটা দৃশ্যের ভিতর কেবল ছুটে যাচ্ছে। সেও ছুটে যাচ্ছে। ফেলু পিছনে তাকাচ্ছে। আহা, এ যে উঠে এলো, আমারে বাঁচান, কেডা আসেন, আমারে বাঁচান গো, আমারে রক্ষা করেন। মানুষজন কেউ এগোচ্ছে না। সবাই দাঁড়িয়ে বুঝি তামাশা দেখছে? না, এমন মনে হলো না। কিছু লোকজন ছুটছে। বড় বউ রাতে ঘুমাতে পারেনি। সেও এই চিৎকার শুনে, মানুষের শোরগোল শুনে ছুটে এসেছিল পুকুর পাড়ে। কে আর যাবে সামনে? মানুষে আর ষণ্ডে লড়াই। মরিয়া হয়ে ফেলু যেই না রুখে দাঁড়াবে ভাবল এবং ফাঁক বুঝে আর একটা চোখ গেলে দেবে ভাবল, তখনই ষণ্ডটা কেমন অদৃশ্য হয়ে গেছে ওর চোখের ওপর থেকে। বস্তুত ষণ্ডটা তখন ওর যে চোখটা নেই সেদিকে আছে। মুখ ঘুরালি সে দেখতে পেত কি রোষ জীবের।
মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে কেবল 4 পায়ের উপর লাফাচ্ছে। আহা, সে যদি সবটা টেনে দিতে পারত। সে আর পারল না। ষণ্ডটা ওর ওপর এসে দ্রুত লাফিয়ে পড়েছে। ওর যদি 2টো চোখ থাকতো। আহা, 2টো চোখ! ধর্মের ষণ্ডের মতো সে একচক্ষু জীব হয়ে গেছে। সবটা দেখতে পায় না, কিছুটা দেখতে পায়, কিছুটা দেখে, কিছুটা জানে, কিছুটা বোঝে, এবং শেষ পর্যন্ত ফেলুর মতো একটা বাগী বাছুর মাঠে ছেড়ে দেয়। সে বলল, আল্লাহ, এটা কি হইল? কারণ ষণ্ড তার প্রবল প্রতাপান্বিত 2 শিং নিয়ে এমন জোরে ছুটে এসে হুমড়ি খেয়ে পড়েছে যে সে জানে না পিছনে এক বড় কাফিলা গাছ আছে, নরম গাছ, এবং সে তার সামনে দাঁড়িয়ে ষণ্ডের সঙ্গে লড়াই করার জন্য শেষবার প্রস্তুত হচ্ছে। সে দেখতে পাচ্ছে কেউ ছুটে আসছে না। সে হায় হায় করে বাতাসে ছুরি শান দিতেই প্রবল প্রতাপান্বিত ষণ্ড শিং ঢুকিয়ে একবার গাছের সঙ্গে গেঁথে নিজের 4 পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে গেল। পেটের ভিতর শিং ঢুকে কাফিলা গাছ ফুঁড়ে ও পাশে শিং বের হয়ে গেছে। সে কেমন একটা দিনহীন মানুষের মতো শেষবার ডাকল, আল্লাহ, আমার এই আসিল কপালে। বলতে বলতে সে দেখল তার পেটের ভিতর থেকে সব রক্ত উপচে ষণ্ডের মুখ রক্তাক্ত করে দিচ্ছে। ষণ্ডের গলকম্বল ছিঁড়ে গেছে বলে গরম রক্ত এবং শ্বাসনালীর ভিতর থেকে রক্ত প্রবল বেগে বের হয়ে ফেলুকে ভাসিয়ে দিচ্ছে। 2 জীব এখন পরম আপনজনের মতো কাফিলা গাছের নিচে পড়ে আছে। ষণ্ডের প্রাণ নেই, ফেলুর প্রাণ নেই। আহা ফেলু, তুমি একখানা মানুষ, তোমার জয় দিবার কেউ নাহি হে। আমি লেখক হয়ে তোমার জয় দিলাম। ফেলু, তুমি বড় মানুষ হে, তুমি জানো লড়াই করতে। তোমাকে এভাবে মরতে দেখে আমার ভারী কষ্ট হচ্ছে। সব গ্রাম ভেঙে পড়েছে তখন এই মাঠে, ফেলুর বাড়ির সামনে। কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না, কারণ ষণ্ডটা এমন মুখ থুবড়ে পড়ে আছে কেন বুঝতে পারছে না। সবার ধারণা ষণ্ড ফেলুর পেট ফাঁসিয়ে দিয়েছে, তারপর বাগে পেলে যে সামনে পড়বে তারই পেট ফাঁসাবে। ষণ্ড ক্ষেপে গেছে। ওরা সবাই লাঠি বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। ফেলুকে ফেলে দিয়েছে এবং এবার এদিকে ছুটে আসবে। ধর্মের ষাঁড়, ওকে কিছু করতে নাই। তা একটা জান গেছে তো কি হয়েছে? তাছাড়া ফেলুর তো এভাবেই যাবার কথা। সুতরাং যাতে অন্যদিকে ছুটে না যায় এবং তেড়ে গিয়ে অন্য কাউকে আঘাত না করে, সেই জন্য ওরা চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে দূরে। অথচ বেশ সময় পার হয়ে গেছে, কেন ষণ্ডটা উঠে আসছে না? 2-1 এবার পা পা এগুতে থাকলো। আরে এটা কি হইল? ষণ্ডটার গলা কাটা। ফেলুর চোখ খোলা, পেটের নাড়ি সব বের হয়ে আসছে, শিংয়ের ভিতর জড়িয়ে গেছে। ফেলু এক হাতে তখনও কোরবানির চাকুটা শক্ত করে ধরে আছে। লোকগুলি বলল, হা আল্লাহ! ফেলু আর ধর্মের ষণ্ড এখন জড়াজড়ি করে পড়ে আছে কাফিলা গাছটার নিচে। আকাশে সূর্য তেমনি কিরণ দিচ্ছে। ঠাকুর বাড়িতে তেমনি কেউ মধু, দুধ, দই এবং বাঁশ নিয়ে যাচ্ছে। বড় বউ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখছে। মানুষটা ফিরে আসেননি। মাঝরাতে শোনার কি যে আবার হয়েছিল, আবার আগের রাতের মতো ভয় নীল হয়ে গেছিল। জ্বর। সে কেবল বলছে, আমি মরে গেলাম, জেঠিমা আমাকে কারা মেরে ফেলছে, জল জল, ওই ওই আসছে আসছে। সবারই বিছানা থেকে উঠতে বেলা হয়ে গেছে। সাদা পাথরে ফলমূল কেটে রেখে দিয়েছিল বড় বউ, যদি তিনি আসেন। আসেননি। সকালে উঠে সবাইকে ডেকে বড় বউ এখন পাগল মানুষের জন্য রাখা ফলমূল বিতরণ করে দিচ্ছে। তখনই এ গায়ে খবর এলো ষণ্ডটা ফেলুর পেট এফোড় ওফোড় করে দিয়েছে। ঈশম এসে তখন বলেছিল, ঠাইরেন, একটা কথা কই। বড় বউ সব ফলমূল ততক্ষণে বিলিয়ে দিয়েছে। হাতে তার খালি সাদা পাথরের থালা। সে ঈশম কি বলবে, কোনো গোপনীয় কথা নিশ্চয়ই, সুতরাং সে সবাইকে চলে যেতে বলল। কিছু বলবে? ফেলুডা না পাক মানুষ, দাফনের টাকা ওর জাত ভাইরা কেউ দিব না কয়। বড় বউ বুঝতে পারল ঈশম দাফনের জন্য কিছু টাকা চায়। সে গোপনে এই টাকা তুলে নিয়ে যাচ্ছে এবং দাফনের নিমিত্ত যা কিছু করণীয় সে করবে। বড় বউ তার যা সঞ্চয় ছিল তা থেকে কিছু দিয়ে দিল। বলল, সারাটা জীবন ফেলুর বড় কষ্ট গেছে। তা গেছে বড় মামি, অথচ দেখো ফেলুর কি না ছিল, সেই চেহারা এখনো আমার চোখে ভাসে। ফেলু গোপালদি থেকে যেবার হাডুডু খেলে শিল্ড নিয়ে আসে, গাঁয়ের লোকে ওকে নিয়ে কত বড় উৎসব করেছিল।
আর আজকে ওর দাফনের টাকা কেউ দিচ্ছে না। ঈশম চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর সহসা কি মনে হতে বলল, বড় মামা ফিরে আইসেন? না, আসেননি। শশীভূষণ এই সময় উঠোনে কি কাজে এসেছিলেন। তিনি বললেন, শুনেছেন বড় বৌদি, ফেলুর পেটে খোদাই 60টা শিং পুড়ে দিয়েছে? শুনেছি, বড় হাড়মাদ ছিল। বড় বউ কিছু বলল না। কর্তা ফিরেছেন আপনার? বড় বউ মাথার ঘোমটা টেনে দিল, বলল, না, আজ ঠিক ফিরে আসবেন। আজ নিয়ে 2 দিন হলো না? 2 দিন বলে শশীভূষণকে সে অনুরোধ করল, আপনি একবার যাবেন বিকেলে খুঁজতে, লালটু পল্টুকে পাঠাবেন, ওরা তো আপনার কথা শোনে। ঈশম বড় মামির চোখ দেখলেই সব টের পায়। সে বলল, বড় মামি, আমি যামু, বিকালে কোনো কাজ হাতে রাখুম না, কেবল মাঠে ঘাটে বড় মামারে খুঁজা বেড়ামু। শশীভূষণ বললেন, ঠিক পেয়ে যাবে। দেখো গিয়ে হয়তো কোনো ঢিবিতে উঠে বসে রয়েছেন, সেখান থেকে কি করে নামবেন বুঝতে পারছেন না। একমাত্র তুমি অথবা সোনা তাকে নামিয়ে আনতে পারো। কি বলেন বড় বৌদি, ঠিক না? বড় বউ এমন কথায় ম্লান হাসল। কেউ আর এখন বড় বউর কথার গুরুত্ব দিতে চায় না। তিনি নিরুদ্দেশ গেছেন, চলে যান বারবার, তাকে কেউ ফিরিয়ে আনতে পারে না, তিনি নিজেই চলে আসেন। সুতরাং শশীভূষণ বললেন, আপনি অযথা ভাবছেন বড় বৌদি, ভেবে তো কিছু হবে না। ঈশম চলে গেল তখন। শশীভূষণ বললেন, কখন বের হয়েছে? আপনি দেখেননি বের হতে? না, দেখিনি। কি যে কুয়াশা করল। কোন দিকে নেমে গেছেন কেউ বলতে পারে? তাও জানি না। সোনাকে নিয়ে এত বেশি সবাই ব্যস্ত ছিলাম যে ওদের হব্বিষ্যান্ন পর্যন্ত করাতে পারিনি। মানুষটা না খেয়ে কোথায় যে বের হয়ে গেলেন। আসবেন, চলে আসবেন ঠিক। সে তো আমিও জানি চলে আসবেন, কিন্তু মন যে মানে না। না খেয়ে কোথায় যে উপবাসী মানুষটা বসে রয়েছেন। বলতে বলতে বড় বউর চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। শশীভূষণও বড় বউর এমন চোখ মুখ দেখলে বড় কষ্ট পান। যেন বোঝ প্রবোধ দেবার মতো বললেন, আচ্ছা, পাঠাচ্ছি লালটু পল্টুকে, আমি নিজেও খুঁজতে যাব, আপনি অযথা কাঁদবেন না। কান্না ভালো নয় বড় বউ জানে, কাঁদলে মানুষের কোনো শুভ হয় না। সে চোখ আঁচলে মুছে আবার নিজের কাজে মন দিচ্ছিল, তখনই শচীন্দ্রনাথ এসে বললেন, বড়দা রাতে ফিরে আইসেন? কারণ শচীন্দ্রনাথ জানেন রাতে তিনি প্রায় ফিরে আসেন। সকালে অনেক সময় টের পাওয়া যায় না, হয়তো পুকুর পাড়ে কিংবা চুপচাপ ঘরেই বসে রয়েছেন। সুতরাং বড় বৌদি ওকে ঠিক খবর দিতে পারবে। সেজন্য প্রশ্ন করে জেনে নিলেন তিনি এসেছেন কিনা। আসেননি। শচীন্দ্রনাথকে আদৌ উদ্বিগ্ন দেখালো না। এখন কত নিয়মকানুনের ভিতর থাকতে হয়, তা না করে তিনি মাঠে ঘাটে কেবল ঘুরে বেড়াচ্ছেন, যে যা দিচ্ছে খেয়ে যাচ্ছেন। তার এটা ভালো লাগছে না। না খেলে মানুষটা এমন অনিয়মের ভিতর এত বলশালী থাকেন কি করে? কিন্তু বড় বউর মনে হয় তিনি হাঁটছেন, চারপাশে যা কিছু রয়েছে, এই যে নীচতা হীনতা, সব অবহেলা করে হেঁটে যাচ্ছেন। কোথাও কিছু তিনি খাচ্ছেন না, কেবল উপবাসী থেকে সন্ন্যাস জীবন যাপন করছেন। তখনই মনে হয় বড় বউর, কোথাও গির্জার ঘণ্টা বাজছে। একটা নীল মতো মরুভূমি জায়গা, চারপাশে ধুধু বালুরাশি, কোনো গাছপালার চিহ্ন নেই। একজন মানুষ নিয়ত তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। দূরে, অতি দূরে গির্জায় ঘণ্টাধ্বনি। প্রায় কোনো মহামান্য সন্ন্যাসীর মতো এই মানুষ তখন মরুভূমি পার হয়ে দুঃখী মানুষের আশ্রয়ে চলে যাচ্ছেন। বলছেন, ওই দেখো আকাশে কত কালো, পৃথিবীর গাছপালার ভিতর অথবা এই যে মরুভূমি, তার ভিতর ঈশ্বরের কি অপার করুণা। তিনি হাত তুলে সবাইকে আশীর্বাদ করছেন। ঘাস ফুল পাখিকে বলছেন, অনন্তকাল এই পৃথিবীতে তোমরা বিচরণ করো, তোমরা সুখে থাকো। যখন তিনি এমন মানুষ, তখন তার পৃথিবীতে আর কে শত্রু থাকবে, কে তার অনিষ্ট করবে? সুতরাং বড় বউ লাল পেরে একখানা নতুন পোড়া শাড়ি পরে বড় আয়নার সামনে দাঁড়ালো। বড় বউ বলে তাকে হব্বিষ্যান্ন করতে হচ্ছে। সে সিঁদুর দিতে পারছে না কপালে, সে চুল আঁচড়াতে পারছে না, চুলে তেল দিতে পারছে না। সেও কেমন ধীরে ধীরে সন্ন্যাসিনী হয়ে যাচ্ছে। মানুষটা ফিরে এলে সে আবার বড় করে কপালে সিঁদুরের ফোঁটা দেবে, যা কিছু অলংকার আছে পরবে। তখন মাথা ন্যাড়া থাকবে মানুষটার, পরনে নতুন কোড়া ধুতি।
সে মৎস্য স্পর্শের দিন এমনভাবে সেজে আসবে যে মানুষটা তাকে দেবদাসী ভেবে চোখ বুজে ফেলবে। মানুষটা ফিরে এলে কি যে করবে না এবার। তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে থাকলে তাকে ঠিক কপিলাবস্তু নগরের সেই সন্ন্যাসী রাজকুমারের মতো মনে হবে। সে যশোধরা। এমন মনে হতেই কেন জানি বড় বউ আর কোনো দুঃখ থাকলো না। সে এখন এঘর ওঘর ছুটে ছুটে কাজ করছে। সোনার কপালে হাত রেখে বলছে, কি রে, তুই ভালো হবি না? কবে হবি? কবে যাবি আনতে তোর জ্যাঠামশাইকে? তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ। কত লোকজন আসবে, কত বড় কাজ হবে বাড়িতে, আর তুই শুয়ে থাকবি? আমার ভালো লাগে? আবেগের বশেই এসব বলে গেল বড় বউ। তার ভালো লাগছে। সেই মুখ, সন্ন্যাসী রাজকুমারের মতো মুখ তার চারপাশে এখন এক অদৃশ্য ছবি হয়ে আছে। তার চারপাশে ঘুরছে ফিরছে। মনে মনে বড় বউর সঙ্গে, তার সঙ্গে তার মানুষ কথা বলছেন। তার আর ভয় কি? সে কাঁদবে কেন? অতীতের সেই কপিলাবস্তু নগর, তার প্রাসাদ, রাজা শুদ্ধোধন এবং সেই সুন্দর স্বপ্ন মায়াদেবীর। মহারাজ, রাতে এক সুন্দর স্বপ্ন দেখলাম। একটা ছোট্ট সাদা হাতি আস্তে আস্তে আমার কোলে নেমে এলো। তারপর ধীরে ধীরে সে কোথায় মিলিয়ে গেল দেখতে পেলাম না। বৈশাখী পূর্ণিমায় রাজকুমারের জন্মের দিনটি কল্পনা করতে বড় বউ রাজ খুব ভালো লাগছিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের দাত্রিংশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।